নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের কাছে অবস্থিত এক বিস্মৃত ইতিহাসের সন্ধানে। একসময় যেখানে ছিল রাজকীয় জাঁকজমক, জমিদারি ঐশ্বর্য, রাজনৈতিক ক্ষমতা এবং ব্রিটিশ ভারতের এক অনন্য ব্যক্তির পদচারণা। আজ সেখানে দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় প্রাসাদের নিঃশব্দ ধ্বংসাবশেষ, যা রায়পুর জমিদার বাড়ি নামে পরিচিত এবং রায়পুর রাজবাড়ি বা লর্ড সিনার পৈতৃক নিবাস নামেও অভিহিত। এই ঐতিহাসিক স্থানটি বীরভূম জেলার এক বিশিষ্ট জমিদার পরিবারের ঐশ্বর্য, প্রভাব এবং পতনের এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরে। শুধু তাই নয়, শান্তিনিকেতনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জমিদার বাড়ি। কীভাবে গড়ে উঠেছিল এই জমিদার বাড়ি, কীভাবে জমিদারি থেকে বিশ্বমঞ্চে পৌঁছেছিলেন সিনহা পরিবার, কেন ধ্বংস হয়ে গেল এত বড় একটি প্রাসাদ, আর আজও কি ঐতিহ্য বেঁচে আছে, সেই সব জানতে এবং আপনাদের জানাতে আজ আমাদের প্রতিবেদন রায়পুর জমিদার বাড়ি। তবে এই রায়পুর জমিদার বাড়ি নিয়ে দুটি মত প্রচলিত আছে। প্রথম মতানুসারে বোলপুরের অজয় নদীর তীরে আদমপুর নামে একটি অঞ্চলে স্থানীয় লোকজন আগে বসবাস করত। অজয় নদে বন্যার ফলে স্থানীয় লোকজনের সাথে সাথে রায়চৌধুরীরাও উত্তর দিকের জমিতে উঠে এসে নতুন করে বসতি স্থাপন করতে আরম্ভ করে। এরপর ধীরে ধীরে জমিদারি বিস্তৃত থাকে রায়চৌধুরীদের। ভারতের বর্গী আক্রমণের সময় সশস্ত্র সেনাবাহিনীকে কাজে লাগিয়ে বর্গী হামলাকে দক্ষতার সাথে প্রতিহত করেন তৎকালীন জমিদার জিতানাথ দত্ত চৌধুরী। এই খুশিতে সম্রাট আলীবর্দী খাঁ তাকে রায়চৌধুরী উপাধি দেন, সঙ্গে পুরস্কার বাবদ দেন 1000 টাকা ও বাড়ির গোপীনাথ ঠাকুরের নামে 1000 বিঘা জমি। এই রায়চৌধুরীরাই পরবর্তীকালে রায়পুর রাজবাড়ি তৈরি করে বসবাস করা শুরু করেন। দ্বিতীয় মতানুসারে 1764 সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সিংহ পরিবারের আদি পুরুষ লালচাঁদ দে অজয় নদীর তীরে এই ছোট্ট গ্রাম রায়পুরে চলে আসেন। এখানে আসবার পর স্বচেষ্টায় ব্যবসা করার উদ্যোগ নিয়ে তিনি প্রায় 1000 তন্তুবাইকে নিয়ে কাজে যুক্ত করেন। 1770 সালে চৌধুরীদের থেকে জমিদারি কিনে আস্তে আস্তে এই গ্রামের স্থানীয় জমিদার রূপে পরিগণিত হন লালচাঁদ। পরবর্তীকালে এই পরিবারের আর এক ব্যক্তি বিশ্বম্বর সিংহ বর্ধমান রাজার কাছ থেকে রায় খেতাব পান এবং বলা হয় সেখান থেকেই আদমপুর পরবর্তীকালে রায়পুর নামে পরিচিত লাভ করে। এরপরেই সিংহরা বা সিনহারা এই অঞ্চলে রায়পুর জমিদার বাড়ি গড়ে তোলেন। 1773 সালে লালচাঁদ সিংহ তাঁর 3 পুত্রের জন্য 60 বিঘা জমির উপর 3টি বিশাল 3 মহলা প্রাসাদ তৈরি করেন। পুরো মহলে ছিল প্রায় 120টি কক্ষ। সেই সময় বোলপুর অঞ্চলে এত বড় প্রাসাদ আর ছিল না। প্রাসাদের ভেতরে ছিল জলসাঘর, অতিথিশালা, বৈঠকখানা, গোপন পথ, বিশাল উঠোন আর কুলদেবতার মন্দির। রাজবাড়ির প্রতিটি অংশে ফুটে উঠেছিল সেই সময়কার বাংলার ঐতিহ্য ও স্থাপত্যশৈলী। প্রায় 300 বছরের প্রাচীন 3 মহলা একটা ভগ্নপ্রায় প্রাসাদ, বর্তমানে যার একটি মহলও সম্পূর্ণরূপে আস্ত নেই। এই পরিবারের সবচেয়ে কীর্তিমান পুরুষ হলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। তার জন্যই আজ রায়পুর জমিদার বাড়ির এত নামডাক। তিনি সকলের কাছে লর্ড এসপি সিংহ নামে অধিক পরিচিত ছিলেন।
তিনি ছিলেন এই বংশের এক জমিদার স্মৃতিকণ্ঠ সিংহের কনিষ্ঠতম পুত্র। 1863 সালে 24শে মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মনমোহিনী দেবী। 1877 সালের মাত্র 14 বছর বয়সে তিনি বীরভূম জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। কিন্তু অত্যন্ত মেধাবী এই ছাত্রটি 1880 সালে বিএ পরীক্ষা না দিয়েই তার অগ্রজ চিকিৎসক ভ্রাতা নরেন্দ্র প্রসন্নর সঙ্গে ইংল্যান্ডে চলে যান। তখনকার দিনে গোঁড়া হিন্দু সমাজে কালাপানি পার হওয়ার অপরাধে দুই ভাইকে জাতিচ্যুত করা হয়। তবে পরবর্তীকালে তারা গ্রামে ফিরলে জমিদার বাড়িতে তাদের প্রবেশাধিকারে ক্ষুণ্ণ হন বাড়ির লোকজনেরা। 1886 সালে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পাস করে আসা সত্যেন্দ্র প্রসন্ন সিংহ কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1915 সালে 27শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1919 সালের ব্রিটেনের সংসদ হাউস অব লর্ডসে ভারতীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 1920 সালের বিহার ও উড়িষ্যার গভর্নর পদে তিনি নিযুক্ত হন। তৎকালীন সরকার বাহাদুরের তরফ থেকে তাকে নাইট উপাধি দেওয়া হয়। এর কিছুদিনের মধ্যেই সত্যেন্দ্র প্রসন্ন সিংহ পরিচিত হন লর্ড সিনহা নামে এবং ব্রিটিশ সরকার তাকে রায়পুরের রাজা হিসেবে ঘোষণা করেন। সেদিন থেকেই রায়পুর জমিদার বাড়ি রাজবাড়ি হিসাবে খ্যাতি লাভ করে। বর্তমানে কলকাতার শেক্সপিয়ার সরণি এবং এলগিন রোড ঘেঁষা একটি রাস্তার নাম লর্ড সিনহা সরণি নামে পরিচিত এবং 1902 সালে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ দ্বারা প্রতিষ্ঠিত তার পিতা সীতাকণ্ঠ সিংহের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত রায়পুর স্মৃতিকণ্ঠ স্মৃতি উচ্চ বিদ্যালয় আজও জ্ঞানের আলো বিতরণ করে চলেছে। 1917 সালে লর্ড সিনহা তৎকালীন ভারত সচিব এডউইন মন্টেগুর সহকারী হিসাবে দায়িত্ব পালনের জন্য ইংল্যান্ডে ফিরে আসেন এবং একই বছরে তিনি সিটি অব লন্ডনের ফ্রিডম অব দ্য সিটি উপাধি লাভ করেন। তিনি 1917 ও 1918 সালের বিশেষ যুদ্ধ সম্মেলন এবং 1919 সালের প্যারিসে শান্তি সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন, যে সম্মেলনটি প্রথম বিশ্বযুদ্ধের শেষে শান্তি চুক্তি নির্ধারণের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল। বিজয়ী মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে স্বাক্ষরিত ভার্সাই চুক্তির অন্যতম স্বাক্ষরকারীও ছিলেন তিনি। রায়পুর রাজবাড়ির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির একটি হল শান্তিনিকেতনের জন্মকাহিনী। একসময় বীরভূম ও তার নিকটবর্তী অঞ্চলের অধিকাংশই সিনহা পরিবারের অধীনে ছিল। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একদিন ছাতিম গাছের নিচে ধ্যানরত অবস্থায় গভীর শান্তি অনুভব করেছিলেন। সেদিনই তিনি এখানকার জমিটি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে মাত্র 1 টাকার বিনিময়ে তিনি জমিটি কিনে নিয়েছিলেন। পরবর্তীকালে তিনি শান্তির আবাস নামে একটি অতিথিশালা খোলেন, যা আজকের শান্তিনিকেতন ও সুপরিচিত বিশ্ববিদ্যালয় শহরে পরিণত হয়েছে। লর্ড সিনহা দেশের বাইরে ও কলকাতায় অধিকাংশ সময় কাটানোর ফলে রাজবাড়ির গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। অবশেষে 1951 সালে জমিদারি প্রথার অবসান ঘটে এবং সিনহা পরিবারের সদস্যরা পরবর্তীকালে নানা স্থানে চলে যাওয়ায় এই বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণ প্রায় অসম্ভব একটি কাজ হয়ে দাঁড়িয়েছিল। 1970-এর দশকে রায়পুরের রাজবাড়িটিকে অবশেষে পরিত্যক্ত বলে গণ্য করা হয়। স্থানীয়দের মতে প্রাসাদটিতে বসবাসকারী সিনহা পরিবারের সর্বশেষ সদস্যরা সমস্ত মূল্যবান সেগুন কাঠের কড়িকাঠগুলি খুলে বিক্রি করে দেন, ফলে বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে এবং পরবর্তীকালে অসাধু ও চোরেরা ব্যবহারযোগ্য নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে চলে যায়। ফলে বাড়িটি প্রকৃতির করুণার উপর নির্ভরশীল একটি জরাজীর্ণ কাঠামোতে পরিণত হয়। ধীরে ধীরে ছাদ ভেঙে পড়ে, প্রকৃতি দখল নেয় পুরো প্রাসাদ। আজ এখানে দাঁড়িয়ে আছে শুধু ভাঙা দেওয়াল, কার্নিস আর অতীতের কিছু স্মৃতি। কালক্রমে প্রকৃতি যখন ধ্বংসপ্রাপ্ত অট্টালিকাকে নিজের দখলে নেয়, তখন ভূগর্ভস্থ অন্ধকূপ, গোপন পথ এবং নানা ভৌতিক কার্যকলাপের গল্প সামনে আসতে শুরু করে। প্রাসাদটির নিজস্ব কোনো রহস্যময় আবহাওয়া তৈরি হয়, যার ফলে এটি বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিং লোকেশন হিসেবে নির্বাচিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল 1984 সালের মৃণাল সেন পরিচালিত চলচ্চিত্র খণ্ডর, যেখানে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ও পঙ্কজ কাপুর, এবং 2012 সালের সন্দীপ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র যেখানে ভূতের ভয়,
যার অভিনয়ে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, মৌসুমী ভট্টাচার্য, আবির ভট্টাচার্য, পুরাণ বন্দ্যোপাধ্যায় নামক প্রমুখ অভিনেতারা। তবে রাজবাড়ির ব্যবহৃত নহবতখানা কিছুটা অংশ এবং রাজবাড়ির কুলদেবতা নারায়ণ ও গোপীনাথজিউর মন্দিরটি নতুন রূপে নতুন রঙে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যেহেতু নিত্য পুজো হয় সেহেতু পুরানো মন্দিরের নির্মাণ শৈলীকে নতুন রূপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সামনের নাট মন্দিরটিকে নতুন করে গড়ে তোলা হয়েছে এবং তৈরি হয়েছে চৌড়া চাতাল। কুলদেবতা নারায়ণ ও গোপীনাথজিউর মন্দিরের এখন নিয়মিত পূজা হয় দুবেলা করে। দুর্গাপূজা ও দোল উৎসব আজও ঐতিহ্য বজায় রেখে পালিত হয়। রাজবাড়ির চারপাশের এই জরাজীর্ণ অবস্থা সত্ত্বেও সব খবরই খারাপ নয়। 2011 সালে এই অট্টালিকার অপেক্ষাকৃত কম জরাজীর্ণ একটি অংশ নয়নতারা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট নামক একটি এনজিওকে দান করা হয়, যেটি বীরভূম সাঁওতাল সম্প্রদায়ের পাশাপাশি সমাজের নিম্নবিত্ত ও নিঃস্ব জনগোষ্ঠীর উন্নয়নের কাজ করে চলেছে। এছাড়াও রাজবাড়ির একটি অংশ ভারত সেবাশ্রম সংঘকে দেওয়া হয়েছে। আর রাজবাড়ির তৈরি এই অংশটিতে একসময় ছিল পোস্ট অফিস ও প্রাথমিক চিকিৎসালয়। পরে দুটি দপ্তর অন্যত্র স্থানান্তরিত হওয়ায় এখন এটি রায়পুর যুবক সংঘে পরিণত হয়েছে। রায়পুর জমিদার বাড়ি বা রায়পুর রাজবাড়ি শুধু একটি ভগ্নপ্রায় প্রাসাদ নয়, এটি বাংলার জমিদারির ইতিহাস, শান্তিনিকেতনের জন্মকাহিনী এবং লর্ড সিনার বিশ্বজোড়া কৃতিত্বের এক জীবন্ত স্মারক। সময়ের সঙ্গে সঙ্গে প্রাসাদের ইট পাথর ভেঙে পড়েছে, কিন্তু ইতিহাস এখনও বেঁচে আছে। যদি বাংলার ঐতিহ্য, রাজবাড়ি ও অজানা ইতিহাস আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আবার দেখা হবে বাংলার আরেকটি হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে। ধন্যবাদ।